নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। সকলকে একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজ শুক্রবার, এখন বাজে বেলা 9টা। তো এখন থেকেই আজকের ব্লগটি শুরু করছি। এটা হলো আমাদের বাড়ির উঠোনের একটা কুলের গাছ। গত বছর দাদা নিয়ে এসে লাগিয়েছিল এই যে আপেল যে কুলগুলো হয় সেই কুলগুলো। তবে আগের বছরও কিছু হয়েছিল, কিন্তু এবছর গাছটাতে অজস্র পরিমাণে ফুলে ভরে গেছে। আর এই যে ছোট্ট ছোট্ট কুলও এসে গেছে। এত পরিমাণে ধরেছে যে সবগুলো যদি দাঁড়িয়ে যায় তবে গাছটার ডালটা না জানি ভেঙেই যাবে। তো তারপরে ওর পাশেই আছে আরেকটা পেয়ারা গাছ। এই পেয়ারার প্রজাতিগুলো এখনো পর্যন্ত খুব কমই দেখা যায় প্রতিটা বাড়িতে। এর পাতাটা যে রঙের দেখছো এই রঙেরই পেয়ারা হয়, তবে ভেতরটা বিশেষ খাওয়া যায় না, কিন্তু ওপরের মাংসটা বেশ ভালোই লাগে খেতে। অন্য নর্মাল পেয়ারার থেকে একটু বেশিই টেস্টি। তো আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো, এক মুঠো আর কি ভাতের পেছনে কতটা পরিশ্রম করতে হয় সকল মানুষেরই, সেই কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা এগুলো জানো তাদের কাছে তো কিছুই না, তবে এমন অনেক অজানা মানুষও আছে যে ধান থেকে কিভাবে চাল বার করতে হয়, আর সেই চাল থেকে আর কি ভাতটা হয়। এই যে হাঁড়িতে, অর্থাৎ শুক্রবারে আগুনে কিছুটা ভাপ দিয়ে রেখে দেওয়া হবে ধানটাকে। আর এই যে যে জলটা রাখা হয়েছে এই জলের মধ্যে ওই ধানগুলোকে আস্তে আস্তে ফেলে দেওয়া হবে। তবে এগুলো সম্পর্কে আমিও এখনও খুব একটা পরিমাণে অবগত নই, তবে যতটুকু জানি ততটুকুই শেয়ার করছি। আমাদের চাষবাস আছে, আমরা চাষি ফ্যামিলিরই মানুষ। তো মাঠে আমাদের জমিতে ধান হয়, আর সেই ধানের আর কি চালটা আমরা বাড়িতে বানিয়ে খেয়ে থাকি। আমাদের কেনা চাল খুব একটা ভালো লাগে না, যেহেতু আমরা ঘরের ধানের ভাত খাই, তাই কেনা চাল আমাদের কাছে ততটা ভালো লাগে না। তো এই যে কথা বলতে বলতে মায়ের একবার আর কি ভাপ দেওয়া হয়ে গেছে। আগের দিন যেটা দেবে সেটাকে বলে ভাপ দেওয়া। পরের দিন অর্থাৎ এই ধানটাকে এই জলটার ভেতরে সারা দিন আর সারা রাত রেখে দেওয়া হবে। তারপরের দিন অর্থাৎ শনিবারে ভোরবেলাতে উঠে এই ধানটাকে আবারও হাঁড়ির মধ্যে করে আগুন দিয়ে জাল দিয়ে সেদ্ধ করা হবে। তো এইভাবেই চালটা আর কি বানানো হবে। তারপরেও সেদ্ধ করার পরেও একটা লম্বা প্রসেসিং থেকে থাকে, সেটাকে হলো রোদে শুকানো। তো ওই যে দেখুন, এক গামলা নিয়ে এসে মা এই জলটার ভেতরে দিয়ে দিয়েছে। আর এইদিকে আর কি বড় মাও ধান সিদ্ধ করেছে। তো ওই যে বড় মা এটা মেলে দিয়েছে, এটা তার আগের দিনের সেদ্ধ করা, ওই জন্য অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এইভাবে উঠানে ধান মেলে দিয়ে তার কাছ থেকে এতটুকুও পরিমাণে সরা যায় না। তো এইভাবেই তার পেছনে পড়ে থাকতে হয়। যেহেতু এখন শীতের সময়, এই সময়টাতে ধানটাকে সেদ্ধ করে না, তবে চৈত্র বৈশাখ মাসে অনেক লম্বা দিন থাকে আর রোদের তাপটাও বেশি হয়, তখনই সেদ্ধ করা হয়। তবে বিশেষ কিছু কারণে এবার তখন করা হয়নি, সেই কারণে এখন করা হচ্ছে। এই যে দেখুন, এই জ্বালানিগুলো দিয়ে আর কি ধানটাকে সেদ্ধ করা হচ্ছে। তো সেই জন্য জ্বালানিটাকেও মেলে দিয়েছে। আর এই যে বললাম যে ধানের কাছ থেকে এখন এতটুকুও সরা যাবে না। এই ধানটা প্রায় শুকিয়ে এসেছে, ওই জন্য বড় মা আর এদিক ওদিক না যেয়ে পুরো ধানের পেছনেই সময়টা দিচ্ছে। তো এইভাবেই তো ধান থেকে চাল বার করতে হয়। আরও কিছু প্রসেসিং আছে, তবে এটা এই ভিডিওটাতে আমি দিতে পারছি না, পরের একটা ভিডিওতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমি আনবো। তো তারপরে সন্ধ্যাবেলাতে এই যে পুজোর বাসনগুলো আর কি রেখেছিলাম সেগুলোকে এখন মুছে ভালো করে এদেরকে এদের জায়গাতে রেখে দেব। আর অনেকটা সময়ের পরে আবারও এদেরকে আর কি বার করা হবে, সেই কারণে একটু মুছে ভালো করে রেখে দিচ্ছি। একটা সময় ছিল যখন আমার ঠাকুমা পুজো অর্চনা করতেন,
তখন আমাদের এত বেশি বাসন ছিল না, এখনও এত বেশি নেই, তবে নিজেদের মতন কাজ চালিয়ে নেওয়ার মতন যথেষ্ট পরিমাণে হয়ে গেছে। আর ঠাকুরের বাসন তখন তো আমার বাবা আর জেঠুর অতটা পরিমাণে আর কি উপার্জনটা থাকলেও পুরোটাই সংসারের পেছনে লেগে যেত। আমাদের 4-5টা ভাই বোনের পড়াশুনো, সংসারের খরচ, আরও নানান কিছুর জন্য বিশেষ বাসন কোসন আর কিনে ওঠা হতো না। তবে এখন দেখো সময়ের সঙ্গে সঙ্গে আমাদের যথেষ্ট পরিমাণে আর কি ভগবান দিয়েছেন, সেই জন্য এখন আর কোনো অসুবিধা হয় না। তবে ঠাকুমা এখন বেঁচে থাকলে নিশ্চয়ই অনেক খুশি হতেন, আর আমরাও অনেকটা সময় পর্যন্ত ঠাকুমাকে পেতাম। ভীষণই খারাপ লাগে, তবে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তন হয়। তেমনিও ঠাকুমাকে হারিয়েছি আজ থেকে না হলেও 9 বছর আগে। তো এই যে অনেকক্ষণ কথা বললাম, বলতে বলতে আমার সব কাজও এইদিকে মিটে গেছে। কিছু বাসনকে রেখে দিয়েছি, আর কিছু বাসন এখনও এখানে আছে, সেগুলোকে এই যে ভালো করে না মুছে রাখলে হবে কি, যে দাগটা হয়ে যায় তখন বাসনটাকে দেখতে এতটুকুও ভালো লাগে না। সেই কারণে একটা তোয়ালে দিয়ে বেশ ভালো করে মুছে নিচ্ছিলাম। তো এগুলোকে মুছে আর কি পাশের ঘরেই রেখে দেব। আর মন্দিরটা কমপ্লিট হলে তখন ইচ্ছা আছে আরও অনেক কিছু আর কি নেওয়ার। তো সময় না হলে তো কোনো কিছুই হয় না। যখন সময় হবে বা ঈশ্বর চাইবেন তখন নিশ্চয়ই আরও সব কিছুই হবে। তো এই যে দেখুন এইভাবেই সন্ধেটা কাটছে, আর সারা দিনটাও আর কি কাজের মধ্যে দিয়েই কেটেছে। কাজের মধ্যে দিয়ে কাটলে সময়টা কখন পেরিয়ে যায় বোঝাই যায় না। তো ওই যে গল্প করতে করতে চলে এলাম এখন আমার নিজের রুমে। এই মিক্সারটাকে আর কি এখন প্যাকেজিং করে রেখে দেব। সেই যে শপিং মলে এবছর শপিং করে আর কি এটাকে গিফট হিসাবে পেয়েছিলাম, তো সেই জন্য যেহেতু একটা আছে তাই এটাকে নিরামিষ হিসাবে রেখে দিয়েছি। তো মিক্সারটা এত ভালো হয়েছে, এখনই খুব প্রশংসা করব না, একবার সবে ইউজ করেছি, তবে বেশ সুন্দর হয়েছে, কাজ করে ভীষণ আর কি ভালো হচ্ছে। দুটো জারই ভালো হয়েছে, একটাতে তিলের খোসা ছাড়িয়েছিলাম, আরেকটাতে ওই যে গুঁড়ো মশলাগুলো করেছিল লক্ষ্মী পুজোর দিন। তবে বেশ সুন্দর হয়েছে ছোটোখাটোর মধ্যে। সকলেই আর কি বলছিল একটা ভীষণ ভালো কাজের জিনিস এসে গেছে। তো এই যে মা আবার এইদিকে মায়ের সঙ্গে গল্প করছিলাম, আর করতে করতে আমার হাতের কাজটাও হয়ে গেল। তো এইভাবেই প্যাকেটটা আর কি করে রেখে দিচ্ছি। এরপরে যাব আর কি রান্নাঘরেতে। তো রাতে রুটি খাওয়া হবে, মাকে আটাটা আর কি মেখে দিয়েছি যাতে মায়ের একটু সুবিধা হয়, যেহেতু সারাদিন ধানের কাজ করেছে তো মায়ের কষ্ট হয়ে গেছে, সেই জন্য আমি এই কাজটা করে দিলাম। তো তারপরে এই যে রুটি হয়ে গেছে আর সঙ্গে ছিল চিকেন। তো এই ছিল রাতের মেনু, আর পুরো ব্লগটা এতটুকুই ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও খুব শিগগিরই দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য আসি, আর ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন।